নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাইট ফর্মস অফ ভার্বস এর উপরে এই ক্লাসটি। তোমরা জানো এই প্রশ্নটিতে মোট 10টি গ্যাপ থাকে। উপরের যে ক্লু ওয়ার্ড দেওয়া থাকবে ভার্ব ওয়ার্ড, এগুলো সবই ভার্ব। এই ভার্ব চুজ করে আমরা এখানে বসাবো সঠিকভাবে এবং সঠিক ফর্মে। যদি আমরা বসাইতে পারি তাহলে আমরা 10-এ 10 পাবো। তো আজকে আমরা এই লেসনটি শুরু করার আগে প্রথমে আমরা এই লেসনটি কি সম্পর্কে একটু জেনে আসি। হ্যাপিনেস ড্যাশ আ রিলেটিভ টার্ম। সুখ একটি আপেক্ষিক বিষয়। তো এই যে আমি বাক্যটি পড়লাম, দেখো গল্পটি কিসের উপরে শুরু হলো? সুখ নিয়ে, অর্থাৎ সুখের উপরে। তো এখন সুখ নিয়ে আমি যত কথা বলবো সব কথাই কিন্তু আমি বলবো একটি সাধারণ বর্ণনামূলক, যেটি বর্তমানের মতো করে বর্ণনা করতে হবে। আমি কখনোই কিন্তু এরকম বলতে পারবো না যে সুখ একটি আপেক্ষিক বিষয় ছিল, মানুষ সুখী হতে চেয়েছিল, সবাই সুখ পছন্দ করেছিল। এমন করে কিন্তু আমরা বাক্য বলতে পারবো না। আমরা যা কিছু বলবো খেয়াল করো, সুখ একটি আপেক্ষিক বিষয়, মানুষ সুখী হতে চায়, মানুষ সুখ পছন্দ করে। দেখো যত কথা বলছি সব কিন্তু প্রেজেন্ট টেন্সে বলছি। তার অর্থ কি? এই বাক্যটিতে, সরি, এই অনুচ্ছেদটিতে যে গ্যাপগুলো আমরা পূরণ করব তার অধিকাংশ কিংবা সবগুলোই হতে পারে ভার্বের প্রেজেন্ট ফর্মে। তো আমরা বুঝলাম যে এই লেসনটিতে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এই বাক্যটি পড়ে একটা আইডিয়া পেয়েছি। তো আমরা একটা ছোট্ট আলোচনা করে আসি এই কয়টি কথা নিয়ে। অনুচ্ছেদটিতে সুখ নিয়ে একটি সাধারণ বর্ণনা করা হয়েছে। এই জাতীয় বর্ণনামূলক বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এইমাত্র আমি কথাটি বললাম। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের দুটি রূপ থাকে, এইটি কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে শিখব। আর এই একটি নিয়ম রাইট ফর্ম অফ ভার্বের অন্তত 40 থেকে 50% কাভার করে। এই একটি নিয়ম বলছে এ জাতীয় বর্ণনামূলক বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের দুটি রূপ, একটি বেস ফর্ম আর একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, যাকে আমরা এস বা ইয়েস ফর্ম নামেও চিনি। আমরা সাধারণত এস ফর্ম এস ফর্মই বলি। এটাকে গ্রামারের ভাষায় বলে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। কেন থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বলে আমরা বলছি? থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ যদি বাক্যের সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট ভার্ব লিখতে গেলে আমরা এস বা ইয়েস ফর্ম লিখব। আমরা একটি উদাহরণ দেখে নিই। আই রাইট আ লেটার। আমি রাইট ভার্বটার ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি কিন্তু। আবার দেখো, শি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখেছি, কিন্তু এই ভার্বের সাথে এস আছে, কারণ এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে এই কথাটি বলা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব এস বাই এস ফর্ম বসে। এই আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, তার সাথে এই যে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব বসবে, এই যে ভার্বের সাথে এস। আরেকটু উদাহরণ দেখি। উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি। আবার আমরা লিখলাম লাবিব লার্নস ইংলিশ। লাবিব ইংরেজি শিখে। খেয়াল করো, লার্ন ভার্বের সাথে আমরা এস লাগিয়েছি। তাহলে এই লেসনটি সম্পর্কে আমরা একটা বড় আইডিয়া পেয়ে গেছি যে এখানে যদি কোনো ভার্বের প্রেজেন্ট রূপ আমাদের লিখবার প্রয়োজন পড়ে, তার সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বেস লিখব। আর যদি ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য যে কোনো নাম্বার পারসন হয়, আমরা মূল ভার্বের সাথে কোনো ধরনের এস বাই এস লিখব না। আশা করি আমরা এই কথাটি মাথার মধ্যে রাখবো। এইটুকু আমি এখন সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা মূল লেসন শুরু করব। আমরা এই নম্বর গ্যাপের কথা বলবো। অনুচ্ছেদটিতে সুখ নিয়ে একটি সাধারণ বর্ণনা করা হয়েছে, একটু আগে বলেছি আমি, যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ এই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্মে। হ্যাপিনেস একটি আনকাউন্টেবল থার্ড পারসন সিঙ্গুলার নাউন, অর্থাৎ এই যে হ্যাপিনেস, সুখ, এটি কিন্তু আমরা 1-2 করে গুনতে পারবো না। যা 1-2 করে গুনতে পারি না সেটি কিন্তু আনকাউন্টেবল। তাহলে এটি আনকাউন্টেবল, আমরা একটি সুখ, দুইটি সুখ, তিনটি সুখ বলি না, সুখ। তাহলে এটি থার্ড পারসন সিঙ্গুলার। এখন এই গ্যাপে যেই ভার্বটি লিখবো সেই ভার্বটি হবে ভার্ব প্লাস এস আর ইএস। এখানে একটি ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বসবে অথবা এস বাই এস বসবে, যেটাকে আমরা এস ফর্ম বলছি। এখন আমরা বাক্যটি পড়ি। হ্যাপিনেস ড্যাশ আ রিলেটিভ টার্ম। সুখ হলো একটি আপেক্ষিক বিষয়। আচ্ছা, তোমরা আপেক্ষিক বিষয়টি বুঝতে পারছো? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো আমি একজন শিক্ষক মানুষ, আমি মাসে 50,000 টাকায় খুশি।
আমার মতো আরেকজন শিক্ষক আছেন যিনি হয়তো ৫ লাখ টাকাতেও খুশি হবেন না, সুখী হবেন না। তাহলে খেয়াল করো, একই শ্রেণীর মানুষ একই ইনকামে সুখী থাকতে পারছে না। এটাই হচ্ছে আপেক্ষিকতা। একজন একই জিনিসে সুখী, আরেকজন সেই জিনিসে সুখী নয়। অর্থাৎ সুখ মানুষে মানুষে পার্থক্য হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে আমরা বুঝলাম যে সুখ হলো একটি আপেক্ষিক বিষয়। খেয়াল করো, এই বাক্যের মধ্যে আমি বলছি হলো, কিন্তু হলোর কোনো ইংরেজি এখানে নেই। তার মানে সেটি হবে ভার্ব। বাক্যের মধ্যে যখন ভার্বের অনুপস্থিতি থাকবে, আর বাক্যটির বাংলা করলে যদি এরকম বাংলা হয়, হলো অথবা হয় কিংবা হচ্ছে, তখন জানবে সেখানে ভার্বের অ্যামিজার ফর্ম বসবে। আমি এই বাক্যটি এমন করে বলতে পারবো, সুখ হয় একটি আপেক্ষিক বিষয়, অথবা আমি বলতে পারি সুখ হলো একটি আপেক্ষিক বিষয়, অথবা আমি বলতে পারবো সুখ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। হলো, হয়, হচ্ছে, যাই বলি না কেন, আমি সেখানে অ্যামিজার লিখব। তো এই যে হ্যাপিনেস থার্ড পারসন সিঙ্গুলার, এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এই ভার্বের সাথে এস আছে। আমরা প্রথম ভার্বটি লিখলাম হচ্ছে ইজ। আশা করি আমাদের মাথায় ক্যাচ করছে। এবার আমরা দ্বিতীয়টিতে যাব। আ পারসন উইথ আ ক্রাউন, একজন ব্যক্তি যার মাথায় রাজ মুকুট আছে। ক্রাউন মানে মুকুট। একজন ব্যক্তি যার মাথায় মুকুট আছে। ইন আ প্যালেস, রাজপ্রাসাদে, একটি রাজপ্রাসাদে। মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। হয়রাস, হয়রাস হচ্ছে একটি কনজাংশন। অন্যদিকে, তাহলে এই কনজাংশন থেকে এখানে নতুন বাক্য শুরু হয়েছে, বাক্যাংশ। এটা আমরা পড়ব না, আমরা এই হ্যাপি পর্যন্ত পড়ব, আরেকবার আসবো, খুব ভালো করে বুঝবো কিন্তু আমরা। পার্সন উইথ আ ক্রাউন, একজন ব্যক্তি যার মাথায় রাজমুকুট থাকে। ইন আ প্যালেস, রাজপ্রাসাদে। মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। খেয়াল করো, মেই নট বি, মেই এবং বি এইটা হচ্ছে ভার্ব। মেইটা হচ্ছে মোডাল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, এই যে বি আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এই একই বাক্যের মধ্যে এখানে আবারও তো ভার্ব লিখতে হবে। আমরা জানি এই প্রশ্নটির হচ্ছে যত গ্যাপ থাকবে সেখানে ভার্বের কোনো না কোনো ফর্ম লিখতে হবে। তাহলে এখানে আবারও একটি ভার্ব বসবে, কিন্তু একই বাক্যের মধ্যে, অর্থাৎ আ পারসন থেকে শুরু করে এই হ্যাপি পর্যন্ত কিন্তু একটি বাক্য। এই একই বাক্যের মধ্যে দুটি ভার্ব বসতে পারবে না। তো একটি ভার্ব আমাদের ফাইনাইট ভার্ব আছে, দুটি ফাইনাইট ভার্ব বসতে পারবে না। তাহলে মে নট বি হ্যাপি, এটি কিন্তু এই যে মে নট বি, এটি ভার্ব। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা লিখব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের গঠন হচ্ছে ভার্বের আইএনজি, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে বসবে কি? হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমরা জানো ডু, ডিড, ডান, গো এন্ড গন, এই যে পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে আমরা লিখব কোনটা? এবার একটু পরিষ্কার করে আমরা এই কথাটি শুনবো। যদি একই বাক্যের মধ্যে একটি ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে, আরো একটি ভার্ব লিখতে হয়, সেখানে একটি নন ফাইনাইট ভার্ব লিখব, কিন্তু সেটি আইএনজি ফর্মে লিখব না পাস্ট পার্টিসিপল অর্থাৎ এ ডি ইডি ইত্যাদি যোগ করে লিখব, সেটা নির্ভর করবে ওই বাক্যের উপরে। যদি এই অংশতে এরকম বোঝায় কোনো অবস্থা প্রকাশ করে, তাহলে আমি এখানে পাস্ট পার্টিসিপল লিখব। আর এই অংশটুকু দিয়ে যদি এই যে আ পারসন উইথ আ ক্রাউন ড্যাশ ইন আ প্লেস, সরি প্যালেস, এই অংশের মধ্যে যদি কোনো প্রক্রিয়া বা কাজ বোঝায়, কোনো কাজের প্রক্রিয়াকে বোঝায়, তাহলে লিখব আমি ভার্বের আইএনজি। এবার আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার আমরা পরিষ্কার হব। পারসন উইথ আ ক্রাউন ড্যাশ ইন আ প্যালেস, একজন রাজ মুকুট পরা ব্যক্তি রাজপ্রাসাদে বাস করে। খেয়াল করো, একজন ব্যক্তি, মাথায় মুকুট পরা একজন ব্যক্তি রাজপ্রাসাদে বাস করে। খেয়াল করো, আমি কিন্তু অবস্থার কথা বলছিনি, একটা কাজের কথা বলছি, একটা প্রক্রিয়ার কথা বলছি। এই প্রক্রিয়া করেও সে সুখী নাও হইতে পারে, তাই বলছে। কোন প্রক্রিয়ায়? রাজপ্রাসাদে রাজমুকুট মাথায় দিয়েও এই প্রক্রিয়াতেও সে সুখী নাও হইতে পারে। তাহলে এটি প্রক্রিয়া বুঝিয়েছে। তো এই যে প্রক্রিয়া যখন বোঝাবে, কাজের ধরন যখন বোঝাবে, তখন আমরা সেটাকে ভার্বের আইএনজি লিখে দেব। এখন বুঝতে পারছি একজন ব্যক্তি রাজপ্রাসাদে বাস করে, এই বাস করার ইংরেজি ভার্ব আমরা লিখব লিভিং। আমরা বি নম্বরে এই ইয়েটা আমরা দেখে নিই। যেহেতু বাক্যটিতে মে নট বি হলো ফাইনাইট বা মূল ভার্ব, অর্থাৎ এই যে মে নট বি, এই কথা আমি এতক্ষণ বলেছি, কিন্তু একই বাক্যে মূল ভাবের আগে ও পরে আরেকটি ভার্ব লিখতে হলে সেটি আগেও হতে পারে, মে নট বির পরেও হতে পারত।
আগে অথবা পরে আরেকটি ভার্ব লিখতে হলে সেটি নন ফাইনাইট ভার্ব, ভার্বের আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপলে লিখতে হবে। তাহলে আমরা লিখব লিভিং। কারণটা কি? এইটা বাস করার একটা প্রক্রিয়া বুঝিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমেও সে সুখী হয় না, তাই বুঝিয়েছে। তাহলে এটার প্রক্রিয়া আমরা ভার্বের আইএনজি ফর্ম লিখে দিয়েছি। আশা করি আমরা পরিষ্কার হতে পেরেছি। এবার আসো হয়রাস। অন্যদিকে আর ডে লেবারার, একজন দিন মজুর, মে ড্যাশ হ্যাপিনেস, সুখ, এই মেই মানে হচ্ছে পারা, মে ড্যাশ হ্যাপিনেস, সুখ, ড্যাশ ইন আ শ্যাবি হাট, একটি জীর্ণ কুঁড়ে ঘরে বাস করে। তাহলে বলছে রাজপ্রাসাদে শুয়ে একজন সুখী নাও হইতে পারে, কিন্তু একজন দিনমজুর সুখী হতে পারে। তাহলে এই যে মেই, এটা হচ্ছে মোডাল অক্সিলারি, এরপর যে ভার্বটা লিখবো সেটা ভার্বের বেস ফর্মে লিখবো। তাহলে এখন যদি আমরা এইটুকু বলতে চাই যে এখানে যেহেতু মে আছে, তাহলে এটাই কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। কিন্তু খেয়াল করো, এই যে হার্ট পর্যন্ত এখানে কিন্তু আরেকটা ভার্ব দেওয়া আছে। তাহলে এই ভার্বটা আমরা কোন ফর্মে লিখবো? একটু আগে তোমাদের এই ভার্বটি লিখতে গিয়ে আমি বলেছি যে মে নট বি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। একই বাক্যে ফাইনাইট ভার্ব থাকলে তার আগে পরে আরেকটি নন ফাইনাইট ভার্ব বসতে পারে। তাহলে এখানে মে নট বির আগে বসেছিল নন ফাইনাইট ভার্ব। এবার কিন্তু এখানে মে, এই যে মোডাল অক্সিলারি আছে, এখানে আমাদের ফাইনাইট ভার্ব লিখতেই হবে। তাহলে এটি আমাদের ফাইনাইট ভার্ব। একই বাক্যে দেখো এখানে আরেকটি গ্যাপ, তাহলে এটিও হবে নন ফাইনাইট ভার্ব। পরিষ্কার হয়েছে তো? এখন কথা হচ্ছে আমরা সেটি আইএনজিতে লিখবো না পাস্ট পার্টিসিপলে লিখবো, সেই কথা আবারও আমি বলবো। তার আগে আমরা এই ভাবটা লিখে নিই। হয়রাস, অন্যদিকে আর ডে লেবারার মে ড্যাশ হ্যাপিনেস, একজন দিন মজুর সুখ পেতে পারে, তাই না? পাওয়ার ইংরেজি কি? পাওয়ার ইংরেজি হ্যাভ, গেট মানে পাওয়া, হ্যাভ মানে পাওয়া, যে কোনো একটা লিখতে পারি আমরা। দুটিই কিন্তু আমাদের এখানে 100% বসতে পারে। তা আমরা একটাই লিখলাম, আমরা হ্যাভটাই লিখবো। আমার আগে পড়া তো এই যে গেটটার অন্য জায়গায় জায়গা আছে, তোমাদের যখন জায়গায় তোমরা যখন লিখতে যাবে, শোনো তোমরা কনফিউজড হয়ে যাবে, কারণ এই প্যাসেজটা তো তোমাদের আগে পড়া নাও থাকতে পারে, থাকার কথা নয়। কারণ এখন প্রশ্ন কমন পড়ে না, এখন বুঝে লিখতে হয়। তোমরা কিন্তু হ্যাভ গেট দুটোই কিন্তু এখানে লিখতে পারো। তো তোমরা প্রথম পরীক্ষার হলে যেটা করবে সেটা হচ্ছে এই দুটোই এখানে নোট করে রাখবে যে আমি হ্যাভও লিখতে পারবো, গেটও লিখতে পারবো। পরে যদি দেখো যে গেটের অন্য কোনো জায়গা পাচ্ছ কিংবা হ্যাবের অন্য কোনো জায়গা পাচ্ছ, তখন ধরে নাও একটা কেটে দিয়ে সেটা অন্য জায়গায় লিখবে। আমি কিন্তু আগে থেকে জানি, তাই আমি এখানে পাওয়ার ইংরেজিটা হ্যাভ লিখব। ও তার আগে নিয়মটা দেখে নাও, একই কথা বলছে, মোডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, এই আমাদের মোডাল ভার্ব। এখানে আমরা সেই হ্যাভ হলে এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, যে কোনো একটা লিখলে আমরা হয় হ্যাভ লিখবো না গেট লিখবো, কিন্তু আমি লিখবো হ্যাভ। আমি আগেই বলেছি এটা আমার পড়া। আচ্ছা, এখন কথা হচ্ছে গেট কেন লিখলাম না, হয়তো আমরা পরের দিকে গেলে বুঝতে পারবো। এবার আসো হ্যাপিনেস ইন আ শ্যাবি হার্ট। এখন আমরা এইখানে কি লিখবো? বলছে একজন, অন্যদিকে একজন দিনমজুর সুখ খুঁজে পায়, সুখ পায় ড্যাশ ইন আ শ্যাবি হার্ট, একটি জীর্ণ কুঠিরে কি করে বাস করে। দেখো আবারও বাস করা, আবারও একটি কাজের প্রক্রিয়া বুঝিয়েছে। তাহলে আবারও আমরা ভার্বের আইএনজি লিখবো। তা আমরা লিখলাম হচ্ছে লিভিং। আবার নিয়মটা দেখে নাও, একটু আগে এই নিয়মটা আমরা দেখিয়েছি। যেহেতু বাক্যটিতে হ্যাভ হলো ফাইনাইট ভার্ব, এই আমাদের মে হ্যাভ, এই যে হ্যাভ আমরা এখানে বলেছি ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব, কিন্তু একই বাক্যে মূল ভার্বের আগে অথবা পরে, এখানে ছিল কিন্তু মূল ভার্বের আগে, এইখানে মূল ভার্বের পরে। পরে আরো একটি ভার্ব লিখতে হলে আমাদের এখানে লিখতে হবে একটি ভার্ব, সেটি নন ফাইনাইট ভার্ব আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। প্রক্রিয়া চলমান কাজ বোঝালে ভার্বের আইএনজি, অবস্থা প্রকাশ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল, কথাও আমরা একটু আগে বলেছি। তাহলে এখানে আমাদের কি বুঝিয়েছে? বাস করে, অর্থাৎ বাস করার একটা প্রক্রিয়া বুঝিয়েছে। তাহলে আমরা ভার্বের আইএনজি লিখবো, তাই আমরা লিখে দেব লিভিং। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এটা তুলে দেব, তারপর আমরা যাব কোথায়? ই নাম্বারে। অ্যাগেন হ্যাপিনেস, আবার সুখ, ড্যাশ ফ্রম পার্সন টু পার্সন, আবার সুখ ব্যক্তি থেকে ব্যক্তি কি হয়? ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। সুখ ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। এখন ভিন্ন হওয়ার ইংরেজি কোনটা এখানে? এই যে ভ্যারি, ভ্যারি হচ্ছে ভিন্ন হওয়া বা পার্থক্য হওয়া। তাহলে আমরা এই ভ্যারি ভার্বটা এখানে লিখবো। এখন কথা হচ্ছে এই যে আমাদের লেসনটা তো ভার্বের প্রেজেন্ট ফর্মে, দেখো আমরা এখনো প্রেজেন্ট ভার্বের বাইরে এখনো যাই নাই, কিন্তু এই দুটা নন ফাইনাইট ভার্ব লিখেছি, কিন্তু দুটো লিখেছি, দুটাই কিন্তু প্রেজেন্ট। এখন এটা আমরা প্রেজেন্টই লিখবো। আবার সুখ ব্যক্তি থেকে ব্যক্তি পার্থক্য হয়। এখন পার্থক্য হওয়ার ইংরেজি কি? এই যে ভ্যারি। এখন আমরা কোন ফর্মে লিখব?
একটু আগেই বলেছি যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই দেখো আবার আমাদের সাবজেক্ট আছে হ্যাপিনেস, ঠিক এইটার মতো। তাহলে নিয়মটা দেখে নাও আরেকবার, প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে। হ্যাপিনেস একটি আনকাউন্টেবল থার্ড পারসন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পর সিঙ্গুলার ভার্ব, ভার্বের এস বাই এস ফর্ম ব্যবহৃত হবে। তাহলে ভ্যারি ভার্বের এস ফর্ম লিখবো। তো ভ্যারির এস ফর্ম কি? ভ্যারিজ, VARIES, ভ্যারিজ আমরা এখানে লিখে দিলাম, এই ভ্যারি ভার্বের এস ফর্ম। এবার আমরা এফ নাম্বারে যাব। আ বেগার ড্যাশ বি হ্যাপি if he dash a coin, but a businessman who can dash a huge sum of money a day dash not be happy. অনেক বড় বাক্য। একই বাক্যের মধ্যে কয়টা গ্যাপ আছে? একটি গ্যাপ, দুটি গ্যাপ, তিনটি গ্যাপ, চারটি গ্যাপ আছে। কোনো সমস্যা নেই, খুব সহজ। আ বিগার ড্যাশ বি হ্যাপি, খেয়াল করো এই যে আমাদের বেস ফর্মের ভার্ব, বেস ফর্মের ভার্বের আগে আছে একটা গ্যাপ। আমরা জানি বেস ফর্মের ভার্বের আগে বসে হচ্ছে মোডাল ভার্ব। তাহলে এখানে মোডাল ভার্ব আছে কয়টা? একটা ক্যান আর একটা মে। এই দুটি কিন্তু একটা আমরা লিখি নাই, ঠিক আছে? একটা ক্যান, একটা মে, আর কি আছে? না, আর নেই। এই দুটি মোডাল ভার্ব আমরা সবাই জানি, আমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ি, আমরা হয়তো এসএসসি পরীক্ষার্থী হতে পারি কেউ, আমরা সবাই মোডাল ভার্ব চিনি। এই দুটো হচ্ছে মোডাল ভার্ব। তাহলে এই যে ভার্বের বেস ফর্ম, এখানে একটা মোডাল ভার্ব বসবে। তাহলে আমরা এখানে একটা মোডাল দিয়ে প্রথম গ্যাপটা পূরণ করে নিই। তখন আমরা দেখি বাংলাটা কি দাঁড়াতে পারে। আ বেগার ড্যাশ বি হ্যাপি ইফ হি, এই যে ইফ থেকে কন্ডিশনাল সেন্টেন্স, তো এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা পরে ওইদিকে আসে, এই দ্বিতীয় অংশে থাকবে। আর আগে আমাদের এইটা তো একটু সমাধান করতে হবে। তাহলে আ বেগার ড্যাশ বি হ্যাপি, একজন ভিক্ষুক হতে পারে, সুখী হতে পারে। পারার ইংরেজি কি? ক্যান অথবা মেই। আমি এই দুটির যে কোনো একটি কিন্তু তোমরা এখন নিতে পারো। ঠিক এর আগে যেরকম হ্যাভ আর গেট দেখেছিলাম, এখানেও আমরা এই দুটির যে কোনো একটা নিতে পারি। আমি এখানে ক্যানটা নেব। তাকে নিয়মটা আমরা দেখে আসি। এফ নাম্বারের নিয়মটা দেখো, এখানে বি হলো বি ভার্বের বেস ফর্ম, এটা বেস ফর্ম। বি এর আগে মোডাল ভার্ব মেই, মাইট, ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড বসতে পারে। তাহলে এখানে আমাদের আছে ক্যান আর মেই, আমরা লিখবো হচ্ছে ক্যান। এখন আমি বলেছি এখানে মেয়েও বসতে পারে, 100% সেন্টেন্স কারেক্ট হবে। তা আমি মেয়েটা কেন লিখলাম না, এই কথাটা তোমাদের একটু পরে বলছি কেন ক্যান লিখলাম। তোমরা হয়তো মেই ক্যান দুটি লিখে রাখতে পারো। ঠিক এই যে হ্যাভ আর গেট যখন আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যে কোনো একটা লিখে রাখতে পারো, তো ঠিক এখানেও তোমরা এই ক্যান আর মেই যে কোনো একটা লিখে রাখতে পারো। আমি পার্থক্য একটু আছে, আমি বলবো। আমি ক্যান লিখেছি, ক্যান মানে পারা। তাহলে আ বিগার ক্যান বি হ্যাপি, একজন ভিক্ষুক সুখী হতে পারে। ইফ হি ড্যাশ আ কয়েন, সে যদি একটা কয়েন কি পায়, সে যদি একটা কয়েন পায়। তাহলে পাওয়ার ইংরেজি কি? গেট মানে হচ্ছে পাওয়া। খেয়াল করো, এই জন্য আমরা এই উপরে একটি জায়গায় হ্যাভ লিখেছি নাম্বার সিতে। এবার আমরা এইখানে সরাসরি গেট ভার্বটা লিখতে হচ্ছে। এখন কি হচ্ছে, গেট ভার্বটা যে লিখবো ভার্বের কোন ফর্মে লিখবো? এই যে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যদি আই এর নিয়মটা দেখে আসি, না সরি জি এর নিয়মটা যদি দেখে আসি, ইফ দিয়ে শুরু হওয়া কন্ডিশনাল সেন্টেন্সটি যদি বাক্যের দ্বিতীয়াংশে থাকে, দেখো এই যে ইফ যুক্ত সেন্টেন্স কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করে, এটা ফার্স্ট কন্ডিশনালে আছে, অত ব্যাখ্যা আমি দেবো না। এবং প্রথম অংশে যদি মোডাল প্লাস বিভার্ব থাকে, এখানে মোডাল প্লাস বিভার্ব আছে, তবে দ্বিতীয়াংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এইখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, একটু আগে বলেছি আমরা। এখন এই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে খেয়াল করো হি একটি থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন। তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, যেটির সাথে আমরা এস বা ইয়ের যোগ করব। তাহলে হি গেটস আ কয়েন, সে যদি একটা মুদ্রা পায়, তাহলে আমরা এই ভার্বটা লিখে দেব গেটস, ভার্বের সাথে এস, গেটস। কয়েন, সে যদি একটা মুদ্রা পায়, সে সুখী হতে পারে। বাট, কিন্তু, আ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, হু ক্যান ড্যাশ আ হিউজ সাম অফ মানি আ ডে, যে একদিনে একটা বিশাল অঙ্কের টাকা, এই যে খেয়াল করো টাকা, ক্যান, দেখো মোডাল অক্সিলারি, তা ভার্বের বেস ফর্ম লিখবো। তাহলে একদিনে বিশাল অঙ্কের টাকা কি করতে পারে? ভার্ব তো প্রায় শেষ হয়ে গেছে, এই যে স্পেন্ড, খরচ করতে পারে, এটা ভার্বের বেস ফর্মে হবে, কারণ ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি। আমরা এই সে নিয়মটা দেখে নেব। মোডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, এখানে ক্যান হলো মোডাল ভার্ব, এইটা আমাদের মোডাল ভার্ব, এখানে বেস ফর্ম লিখবো। সেই ভার্বটা হচ্ছে আমাদের বাক্যের অর্থ অনুসারে স্পেন্ড, আমরা কোনো পরিবর্তন করব না, আমরা লিখে দিলাম স্পেন্ড। ক্যান স্পেন্ড আ হিউজ সাম অফ মানি আ ডে, একদিনে প্রচুর টাকা খরচ করতে পারে, ড্যাশ নট বি হ্যাপি,
কিন্তু সে কিন্তু সুখী নাও হইতে পারে। এইবার দেখো আমরা এইখানে লিখব মে। এবার আমি তোমাদের ব্যাখ্যা দেবো এখানে কেন মে লিখেছি, আর এইখানে কেন মে হওয়ার সত্ত্বেও, তারিখ সত্ত্বেও কেন ক্যান লিখেছি এফ নাম্বারে। তাহলে আমরা এটা মে লিখি, তারপর ব্যাখ্যাটা দিই। এখানে দেখে নাও, এখানে বি হলো কই, এই যে বি, এই বি হলো বেস ফর্ম অফ ভার্ব। বি এর আগে মোডাল ভার্ব মে, মাইট, ক্যান করে বসতে পারে। আমরা এই উত্তরটি লিখলাম হচ্ছে মেই। এবার আমি তোমাদেরকে বলবো কেন আমি এখানে ক্যান লিখলাম আর কেন এখানে মেই লিখলাম। সরি, এই যে হ্যাঁ, ঠিকই কথা। এফে কেন ক্যান লিখলাম, আইতে কেন মেই লিখলাম। এই এফে লিখেছি ক্যান, আর তখন আমি বলেছিলাম যে ক্যান কেন লিখছি আমি একটু বলবো, আর এখানে লিখেছি আমরা মেই। এবার শুনে নাও কেন এখানে ক্যান লিখলাম। আ বেগার ক্যান বি হ্যাপি, একজন ভিক্ষুক সুখী হতে পারে, ইফ হি ড্যাশ আ কয়েন, সে যদি একটা মুদ্রা পায়। দেখো, একজন ভিক্ষুকের তো অনেক বড় চাহিদা থাকে না, সে একটা মুদ্রা পাইলেই খুশি। এই জন্য আমরা এখানে ক্যান লিখেছি, মেই লিখিনি কেন। মেই হচ্ছে পসিবিলিটি প্রকাশ করে, সম্ভাবনা। দেখো পরের কথা বলছি কেন আমি এখানে মেই লিখলাম বলছি। হু ক্যান স্পেন্ড আ হিউজ সাম অফ মানি আ ডে মে নট বি হ্যাপি, সুখী নাও হইতে পারে। অর্থাৎ সে অনেক টাকা খরচ করে তাও সে সুখী নাও হইতে পারে, তার আরো অনেক টাকা খরচ করতে পারলে সে সুখী হতো। অর্থাৎ এখানে সম্ভাবনা বুঝিয়েছে, এই জন্য আমরা মেই লিখেছি। আর এখানে কোনো সম্ভাবনার কথা বলছি না, এটা ভিক্ষুক একজন একটি কয়েন পাবে, সে সুখী হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা এখানে ক্যান লিখেছি। এই হচ্ছে ক্যান আর মেয়ের মধ্যে মোটামুটি একটা পার্থক্য দেখিয়েছি তোমাদেরকে, আশা করে ধরতে পেরেছি আমরা। এবার আমরা শেষটাই যাব। এভরিওয়ান ড্যাশ টু বি হ্যাপি, প্রত্যেকেই কি চাই, সুখী হতে চাই। একটা মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়ান্ট। এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এভরিওয়ান মানে কি, প্রত্যেকেই। প্রত্যেকেই মানে তো একের বেশি জন, তাহলে তাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার বলছি কেন। দেখো নিয়মটা দেখে নাও। এভরিওয়ান একটি থার্ড পারসন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস ব্যবহৃত হবে। তার মানে যে ওয়ান ভার্বটা আমরা আনবো সেটাকে ওয়ান্টস হিসাবে লিখব। প্রশ্ন হচ্ছে এভরিওয়ান কি করে সিঙ্গুলার হলো। আসলে শোনো, এভরিওয়ান বোঝানোর, আমরা যখন এভরিওয়ানের বাংলা বলি তখন সেটি কিন্তু আমরা সবাই বলবো না। এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে মানে আলাদা আলাদা করে একজন একজন ব্যক্তি। এই জন্যই এভরিওয়ানকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। আর যদি অল বলি সেটা সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। তাহলে আমরা এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ওয়ান ভার্বটি লিখবো, ভার্বের সাথে আমরা এসবিএস লিখবো, আমরা লিখবো ওয়ান্টস। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? এই যে এখানে যে দুটি চিত্র দিয়েছি, এমন লেগেছে তো? এমন লাগলে কিন্তু লাইক কমেন্টস করতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সেই সাথে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আগামী কাল পরশুই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।